Hi, dear student, and good evening, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের পলিটি এডুকেটর। আমি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটির ওপর ক্লাস নিয়ে থাকি। তো এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ফেমাস বুক কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, যার ওপর আমি তোমাদের প্রথম ক্লাস নিয়েছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কোম্পানি রুল। ফার্স্ট ক্লাস আমি নিয়েছি, যেখানে আমি দুটো রুল আমি তোমাদের সাথে আলোচনা করেছি। একটা হচ্ছে তোমার রেগুলেটিং অ্যাক্ট 1773, আর একটা হচ্ছে অ্যাক্ট অফ 1781, বা যেটাকে আমরা বলি অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 বা ডিক্লেটরি অ্যাক্ট। ওকে, যেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি আগেই। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কোম্পানি রুলের পার্ট 2, যেখানে আমি আলোচনা করব তিনটে আইন নিয়ে। একটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, একটা হচ্ছে অ্যাক্ট অফ 1786, আর একটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1793। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করছো এবং আনএকাডেমি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, প্রত্যেকটা এডুকেটরের। তো আমি রাহুল চক্রবর্তী, আনএকাডেমিতে ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ওপর আমি ক্লাস নিয়ে থাকি। আমার প্রোফাইল লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমার প্রোফাইল লিঙ্কে গিয়ে তোমরা আমার প্রত্যেকটা ক্লাস সেখানে তোমরা পেয়ে যাবে। আমার স্পেশাল ক্লাস, আমার প্লাসের ক্লাস তোমরা পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, প্লাসের ক্লাস অ্যাক্সেস করতে গেলে তোমাদের আনএকাডেমির সাবস্ক্রিপশন নিতে হবে, ঠিক আছে? এবং সাবস্ক্রিপশন তোমরা কীভাবে নেবে বা না নেবে, ঠিক আছে, তারও ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখানে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্কে গিয়ে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কোম্পানি রুল পার্ট 2, যেখানে আমি তিনটে আইন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, সেকেন্ড হচ্ছে অ্যাক্ট অফ 1786, এবং নেক্সট যে আইনটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্ট অফ 1793। তাহলে চলো শুরু করা যাক আজকের লেসন। তো প্রথম যে আইনটা তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। উইলিয়াম পিটস, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের নামে হচ্ছে এই আইনটা, এবং এই আইনটা কোম্পানি রুল বা ব্রিটিশ রুল এর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ আইন। কারণটা কি দেখো, বলেই দেওয়া হচ্ছে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট was given supreme control over company affairs and its administration in India। ঠিক আছে, আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমরা কেন কোম্পানি রুল বলছি। তার কারণটা হচ্ছে ওই যে সময়ে কিন্তু আমরা দেখছি যে ভারত শাসন করছে, ভারত পরিচালনা করছে কোম্পানি, এবং কোম্পানিকে নিয়ন্ত্রণ করছে কে? ব্রিটিশ গভর্নমেন্ট। এবং কোম্পানির গভর্নিং বডি যেটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরসের হাতে কি রয়েছে? সমস্ত ক্ষমতা কোম্পানির কমার্শিয়াল এবং ভারতবর্ষের কি বলো পলিটিক্যাল যে পাওয়ার বলতে কি সিভিল, মিলিটারি এবং রেভিনিউ। তো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা একটুখানি মনে রাখবে, কারণ আমি এটা যখন নেক্সট ক্লাস নিব তখন এই জায়গাটা রেফারেন্স আমি আনবো। তো 1773, ঠিক আছে, কি হলো? রেগুলেটিং অ্যাক্ট। তারপরে কি হচ্ছে? অ্যাক্ট অফ 1786। ওকে, তো সেখানে দেখবে বলা হলো যে কোর্ট অফ ডিরেক্টরকে কি করতে হবে? সিভিল, মিলিটারি এবং রেভিনিউ এই বিষয়ে ব্রিটিশ গভর্নমেন্টকে রিপোর্ট দিতে হবে। তার মানে কোর্ট অফ ডিরেক্টরসের ওপরেই কি রয়েছে বলো? সমস্ত দায়িত্ব, সমস্ত ক্ষমতা, ঠিক আছে। কমার্শিয়াল বিষয়ও রয়েছে এবং পলিটিক্যাল বিষয় রয়েছে, যেখানে কোর্ট অফ ডিরেক্টরস দুটো ক্ষেত্রে কি করে থাকে বলো? সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু কোর্ট অফ ডিরেক্টরসকে কি করতে হবে? কোর্ট অফ ডিরেক্টরসকে পলিটিক্যাল যে অ্যাফেয়ার, সিভিল, মিলিটারি এবং রেভিনিউ, সেই বিষয়ে তোমার কি করতে হবে? ব্রিটিশ গভর্নমেন্টকে রিপোর্ট দিতে হবে। প্রিভিয়াস ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম, তোমরা যারা দেখোনি ভিডিওটা দেখে নেবে, কারণ এখানে কিন্তু আমি একদম সিকোয়েন্স মেনটেন করে আমি ক্লাস নেব। তাই একটা ভিডিও যদি না দেখো, পরের ভিডিও বা সেই ক্লাসটা কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, যেখানে বলা হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ গিভেন দ্য সুপ্রিম কন্ট্রোল ওভার কোম্পানি অ্যাফেয়ার্স অ্যান্ড ইটস অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া।
কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এই যে কোম্পানির ওপর যে সুপ্রিম কন্ট্রোলটা, সেই সুপ্রিম কন্ট্রোলটা ব্রিটিশ গভর্নমেন্ট কিভাবে এক্সারসাইজ করছে, তো সেটাই আমরা এই আইনের ফিচার্স যখন আমরা আলোচনা করব সেখান থেকে আমরা দেখতে পাবো যে ব্রিটিশ গভর্নমেন্ট কিভাবে কোম্পানির ওপর তার নিয়ন্ত্রণটা তোমার এক্সটেন্ড করছে, ঠিক আছে, কার মাধ্যমে করছে, কিভাবে করছে, তো সেটা আমরা যখন ফিচার্সটা আলোচনা করব সেটা আমরা ডিটেলসে দেখতে পাবো। ঠিক আছে, তো চলো আমরা আইনটার ফিচার্স নিয়ে আমি আলোচনা করি। তো ফার্স্ট যে ফিচার্সটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, নাম্বার 1, it distinguished between commercial and political function of the company। ঠিক আছে, তাহলে এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 যেটা কি করছে, কোম্পানির কমার্শিয়াল এবং পলিটিক্যাল যে বলতে পারো যে ফাংশন সেটাকে কি করছে বলো, ডিস্টিংগুইশড করছে, মানে হচ্ছে সেটাকে হচ্ছে আলাদা করছে। তাহলে পলিটিক্যাল ফাংশনস মানে কি, পলিটিক্যাল ফাংশনস মানে হচ্ছে সিভিল, রেভিনিউ অ্যান্ড হচ্ছে কি বলো মিলিটারি, এই যে বিষয়। তাহলে এই যে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল এবং পলিটিক্যাল দুটো বিষয়ই কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস। কোর্ট অফ ডিরেক্টরসই বলতে পারো একদম হাইয়েস্ট এবং সুপ্রিম অথরিটি, যে কি করতো তোমার দুটো বিষয়ই হচ্ছে সিদ্ধান্ত নিত, কমার্শিয়াল এবং পলিটিক্যাল। কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 যেখানে বলা হচ্ছে কি যে কোম্পানির এই কমার্শিয়াল এবং পলিটিক্যাল ফাংশনস কি হবে বলো, সেপারেটেড হবে, আলাদা করা হবে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে, দেখো নাম্বার 2, ইট অ্যালাউড দ্য কোর্ট অফ ডিরেক্টরস টু ম্যানেজ দ্য কমার্শিয়াল অ্যাফেয়ার্স। ঠিক আছে, তাহলে কোর্ট অফ ডিরেক্টর কি করবে, কোম্পানির যে কমার্শিয়াল অ্যাফেয়ার্স সেই বিষয়ে হচ্ছে সিদ্ধান্ত নিবে, সেই বিষয়ে কাজ করবে। আর কোর্ট অফ ডিরেক্টরস মানে কি, গভর্নিং বডি, মানে কোম্পানির বলতে পারো পরিচালন পর্ষদ। তো কোর্ট অফ ডিরেক্টরস কোম্পানির কমার্শিয়াল বিষয়ে কি করবে, সিদ্ধান্ত নিবে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবে। বাট ক্রিয়েটেড আ নিউ বডি কল্ড বোর্ড অফ কন্ট্রোল। একটা নতুন বডি কি করা হলো, ক্রিয়েটেড করা হলো, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। আর বোর্ড অফ কন্ট্রোল ম্যানেজ করবে কি, বোর্ড অফ কন্ট্রোল ম্যানেজ করবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স। পলিটিক্যাল অ্যাফেয়ার্স মানে কি, সিভিল, রেভিনিউ অ্যান্ড মিলিটারি। ইট এস্টাবলিশড আ সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট। তাহলে এই যে দেখো, আমি এখানে বললাম যে ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ গিভেন সুপ্রিম কন্ট্রোল ওভার কোম্পানি অ্যাফেয়ার্স অ্যান্ড ইটস অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট কার মাধ্যমে এই সুপ্রিম কন্ট্রোলটা এক্সারসাইজ করছে, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোলের বলা হলো যে ম্যাক্সিমাম মেম্বার হবে হচ্ছে 6। বোর্ড অফ কন্ট্রোলের ম্যাক্সিমাম মেম্বার হবে কি 6। ওকে, তো এই বোর্ড অফ কন্ট্রোলের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে, তোমার ভারতবর্ষের যে পলিটিক্যাল যে অ্যাফেয়ার্স সেখানে হচ্ছে ইন্টারফেয়ার করছে। তার মানে কি, বোর্ড অফ কন্ট্রোল যে ডিরেকশনটা দিবে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে, কোর্ট অফ ডিরেক্টরকে সেটাই কিন্তু ফলো করতে হবে। কোর্ট অফ ডিরেক্টর পলিটিক্যাল বিষয়ে বোর্ড অফ কন্ট্রোলের ডিরেকশনের বাইরে গিয়ে কি করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। কিন্তু কমার্শিয়াল বিষয়ে কোর্ট অফ ডিরেক্টরসই হচ্ছে কি বলো, যেখানে সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, তার মানে বলতেই পারো যে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে কোর্ট অফ ডিরেক্টরের মাথায় নিয়ে আসা হলো হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। আর এই বোর্ড অফ কন্ট্রোলের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট দেখো ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করছে থ্রু বোর্ড অফ কন্ট্রোল, যেখানে বোর্ড অফ কন্ট্রোলের ডিরেকশনে হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর কি হবে বলো, এই পলিটিক্যাল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এক্সারসাইজ করবে। তো এটাই যা বলা হচ্ছে, ইট এম্পাওয়ার দ্য বোর্ড অফ কন্ট্রোল টু সুপারভাইজ অ্যান্ড ডিরেক্ট অল অপারেশন অফ সিভিল, মিলিটারি, গভর্নমেন্ট অর রেভিনিউ অফ দ্য ব্রিটিশ পসেশন ইন ইন্ডিয়া। তো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে পলিটিক্যাল ফাংশনস। তাহলে দেখো কোর্ট অফ ডিরেক্টর, ঠিক আছে, কোর্ট অফ ডিরেক্টর, ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোলের ডিরেকশনে কি করবে বলো, এই পলিটিক্যাল যে বিষয়টা সেটা হচ্ছে তোমার এক্সারসাইজ করবে। তার মানে পলিটিক্যাল যে অ্যাফেয়ার্স সেখানে কিন্তু হাইয়েস্ট অথরিটি কিন্তু হচ্ছে কি বলো, বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোলের ডিরেকশনে হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস হচ্ছে চলবে। তাহলে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে, ইন্টারফেয়ার করছে থ্রু বোর্ড অফ কন্ট্রোলের মাধ্যমে। তাহলে এটাকেই আমরা বলছি কি, এটাকেই আমরা বলছি ডাবল গভর্নমেন্ট। কেন ডাবল গভর্নমেন্ট, দেখো কমার্শিয়াল বিষয় সেখানে হচ্ছে কি বলো, কোর্ট অফ ডিরেক্টরস, কোম্পানির পরিচালন পর্ষদ। কিন্তু পলিটিক্যাল যে ফাংশনস
সেখানে কোর্ট অফ ডিরেক্টরসের মাথায় হচ্ছে কি বলো বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোলের ডিরেকশনে হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস কি করবে বলো পলিটিক্যাল যে পাওয়ার সেটা হচ্ছে এক্সারসাইজ করবে, এবং বোর্ড অফ কন্ট্রোলের উপর নিয়ন্ত্রণ কার ব্রিটিশ গভর্নমেন্টের। ঠিক আছে, তো এটাকেই আমরা বলছি কি, এটাকেই আমরা বলছি ডাবল গভর্নমেন্ট। আর এই যে সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটা স্টার্ট হলো 1784-এ, এটা কিন্তু কন্টিনিউ ছিল 1858। আর আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছিলাম যে 1858-এর গুরুত্বটা কোথায়, কারণ 1858-এ ভারতবর্ষে কী হচ্ছে, ব্রিটিশ শাসনের একটা পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনটা কি, সেই পরিবর্তনটা হচ্ছে কোম্পানি রুল থেকে স্টার্ট হচ্ছে কি বলো ক্রাউন রুল। যেখানে 1858 অ্যাক্টে কি হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিস্ট করে ভারতবর্ষের যে ক্ষমতা সেটা কোম্পানির হাত থেকে কি করা হচ্ছে বলো ক্রাউনের হাতে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ডাবল গভর্নমেন্ট মানে হচ্ছে কমার্শিয়াল বিষয়ে কোর্ট অফ ডিরেক্টর কি করবে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, আর পলিটিক্যাল অ্যাফেয়ার্সে কোর্ট অফ ডিরেক্টর বোর্ড অফ কন্ট্রোলের ডিরেকশনে এবং সুপারভিশনে হচ্ছে তোমার পরিচালিত হবে। তো এই যে সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা বলছি ডাবল গভর্নমেন্ট, এটা স্টার্ট হলো 1784-এ এবং এটা কন্টিনিউ ছিল হচ্ছে 1858 অবধি। ঠিক আছে, তো পিটস ইন্ডিয়া অ্যাক্টের ঠিক আছে এই ফিচার্সগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পরীক্ষাতে এটাই এসে থাকে যে কোর্ট অফ ডিরেক্টরসের রেসপন্সিবিলিটি কি এবং বোর্ড অফ কন্ট্রোলের রেসপন্সিবিলিটি কি। তো কোর্ট অফ ডিরেক্টর হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি কমার্শিয়াল অ্যাফেয়ার্সে, আর বোর্ড অফ কন্ট্রোল ম্যানেজ করবে হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স। আর বোর্ড অফ কন্ট্রোলের ম্যাক্সিমাম মেম্বার কত হবে, ম্যাক্সিমাম মেম্বার হবে হচ্ছে 6। ঠিক আছে, ম্যাক্সিমাম মেম্বার হবে হচ্ছে গিয়ে 6। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি তোমাদের সাথে যে আইনটা নিয়ে আলোচনা করব সেই আইনটা হচ্ছে অ্যাক্ট অফ 1786। ঠিক আছে, অ্যাক্ট অফ 1786। এবার 1786 আমাদের তোমার ব্রিটিশ রুল বা কোম্পানি রুল যাই বলো, সেই সময় একটা খুব গুরুত্বপূর্ণ বলতে পারো সময়, যখন আমরা দেখতে পাচ্ছি যে লর্ড কর্নওয়ালিস কি হচ্ছে অ্যাপয়েন্টেড হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে। তো 1786-এ লর্ড কর্নওয়ালিস কি হচ্ছে তোমার গভর্নর জেনারেল হিসাবে অ্যাপয়েন্টেড হচ্ছে, এবং কর্নওয়ালিস কতদিন কাজ করেছিলেন 1786 থেকে 1793 অবধি। এবং লর্ড কর্নওয়ালিস কিন্তু 1793-তে কিন্তু তিনি কি করেছিলেন, রিজাইন করেছিলেন। তো তিনি কেন রিজাইন করেছিলেন, ঠিক আছে, সেই কারণটা আমি বলবো। তো 1786-এ লর্ড কর্নওয়ালিস কি হচ্ছেন, অ্যাপয়েন্টেড হচ্ছেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে। কিন্তু তিনি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, কোম্পানির কাছে কি করেন বলো, কিছু শর্ত রাখলেন যে তাকে কিছু ক্ষমতা তাকে দিতে হবে। এই ক্ষমতা যদি তাকে দেওয়া হয় তাহলে তিনি কি করবেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কি করবেন বলো দায়িত্ব নেবেন। তো তিনি কি ডিমান্ড করলেন, তিনি ডিমান্ড করলেন যেটা, সেটা হচ্ছে এটাই যে হি শুড বি গিভেন পাওয়ার টু ওভাররিড দ্য ডিসিশন অফ হিজ কাউন্সিল ইন স্পেশাল কেসেস। কাউন্সিল মনে করার চেষ্টা করো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ক্রিয়েট করা হলো এবং বলা হলো কি কি থাকবে, এক্সিকিউটিভ কাউন্সিল থাকবে, যে এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা কত হবে, 4 জন। ঠিক আছে, যেখানে গভর্নর জেনারেল কি করবে, এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে পরামর্শক্রমে কি করবে, প্রশাসন পরিচালনা করবে। তো সেক্ষেত্রে তোমার গভর্নর জেনারেল, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস এই ডিমান্ড করলো যে কর্নওয়ালিসকে ক্ষমতা দিতে হবে যে কিছু কেসে কর্নওয়ালিস কি করতে পারবে, কাউন্সিলের সিদ্ধান্ত হচ্ছে কি করতে পারবে বলো, সে কাউন্সিলের সিদ্ধান্ত ইগনোর করতে পারবে। এবং সেই স্পেশাল কেস কি, স্পেশাল কেস হচ্ছে পিস এবং ডিফেন্স। এই সমস্ত ক্ষেত্রে গভর্নর জেনারেল কি করতে পারবেন, কাউন্সিলের মেজরিটি ডিসিশন ইগনোর করে তিনি নিজেই কি করতে পারবেন বলো, সিদ্ধান্ত নিতে পারবেন। মানে এরকম নয় যে তাকে কাউন্সিলের সিদ্ধান্ত কি বলো মানতেই হবে। ঠিক আছে, তো বলা হলো তাকে এই ক্ষমতা দিতে হবে যে তিনি স্পেশাল কেসে মানে পিস বা বলতে পারো ডিফেন্স, ঠিক আছে, এই ক্ষেত্রে গভর্নর, ঠিক আছে, কি করতে পারবেন, কাউন্সিলের মেজরিটি ডিসিশনকে হচ্ছে ইগনোর করতে পারবেন। ঠিক আছে, আর তিনি ডিমান্ড করলেন যেটা, যে তাকে কি করতে হবে, কমান্ডার ইন চিফ করতে হবে। কমান্ডার ইন চিফ মানে কি, ইন্ডিয়ান যে ডিফেন্স সেই সামরিক বাহিনীর তাকে কি করতে হবে, প্রধান করতে হবে। তাহলে তার যদি এই দুটো দাবি যদি কি করা হয় বলো, যদি মেনে নেওয়া হয়,
তাহলে তিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। এবং তার এই দুটো দাবিকে কিন্তু কি করা হলো বলো, মেনে নেওয়া হলো। এবং সেই উদ্দেশ্যে কি হলো, আইন হলো অ্যাক্ট অফ 1786, যে অ্যাক্টে কিন্তু তার এই দুটো দাবি কিন্তু কি করা হলো বলো, মেনে নেওয়া হলো। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ তিনি কিন্তু কি বলো, কমান্ডার ইন চিফ, এবং ওনাকে এই ক্ষমতাটাও দেওয়া হলো যে উনি কি করতে পারবেন, কাউন্সিলের মেজরিটি ডিসিশন হচ্ছে ইগনোর করতে পারবেন স্পেশাল কেস, পিস, ডিফেন্স, এই সমস্ত ক্ষেত্রে। তাহলে আমরা একটা বলতেই পারি যে একদম বলতে পারো যে এই যে লর্ড কর্নওয়ালিস একদম বলতে পারো একদম মানে চরম ক্ষমতা তিনি কি করছেন বলো, ভোগ করছেন। মানে একে তো তিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে, এবং তিনি মেজরিটি ডিসিশন কাউন্সিলের ইগনোর করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ কি আবার বলো, কমান্ডার অ্যান্ড চিফ। কমান্ডার অ্যান্ড চিফ মানে কি, সামরিক বাহিনীর হচ্ছে প্রধান। এবং তার এই যে দুটো দাবি, যে এই দুটো অধিকার যদি তাকে দেওয়া হয়, এই দুটো রাইট যদি তাকে দেওয়া হয়, তো তিনি প্রস্তুত গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে দায়িত্ব নিতে। তো অবশ্যই তার এই দুটো দাবিকে কিন্তু কি করা হলো বলো, মেনে নেওয়া হলো। এবং তার জন্যই কি হলো, অ্যাক্ট অফ 1786। তো দেখো বলাই হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট অফ 1786 ওয়াজ ইনঅ্যাক্টেড টু মেক বোথ অফ দ্য প্রভিশনস, ঠিক আছে, বোথ অফ দ্য প্রভিশনস। এরপরে যে আইনটা হচ্ছে, সেই আইনটা হচ্ছে তোমার চার্টার অ্যাক্ট 1783। এবং দেখো আমি একটু আগেই বললাম যে লর্ড কর্নওয়ালিস গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হলেন 1786-এ, এবং তিনি 1793-তে তিনি কি করলেন বলো, রিজাইন করলেন। এবং রিজাইন কেন করলেন, সেখানে কিন্তু কারণটা হচ্ছে এটাই যে ইন্ডিয়ান আর্মির অফিসারদের সাথে তার কি বলো সমস্যা, যে সমস্যার কারণে ঠিক আছে তাকে কি করতে হলো বলো, রিজাইন করতে হলো। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সের হচ্ছে কি বলো একটা বলতে পারো তাকে অবরুদ্ধ করেছিল, ঠিক আছে, তিনি সঠিকভাবে কাজ করতে পারছিলেন না, এরকম কিছু একটা সামরিক বলতে পারো সমস্যা ইন্ডিয়ান আর্মির সাথে, যে কারণে ওনাকে কি করতে হলো, রিজাইন করতে হলো। এবং উনি রিজাইন করলেন এবং 1793-তে গভর্নর হিসাবে অ্যাপয়েন্টেড হলেন হচ্ছে জন সোর। এবং এই 1793-তে যখন লর্ড কর্নওয়ালিস যখন রিজাইন করলেন, এই সময়তে কি হলো, চার্টার অ্যাক্ট 1793। তাহলে বুঝতেই পারছো যে যে সমস্ত অধিকারগুলো লর্ড কর্নওয়ালিসকে দেওয়া হয়েছিল, যে সমস্ত দাবিগুলো তিনি করেছিলেন এবং তাকে দেওয়া হয়েছিল এবং যে জন্য আইন করা হয়েছিল, ঠিক আছে, 1786-এ দেখলে যে তার ওই দুটো দাবিকে মান্যতা দেওয়ার জন্য আইন করা হলো 1786-এ। তো উনি যখন রিজাইন করলেন, ঠিক আছে, আবার তেমন একটা নতুন চ্যাপ্টার কিন্তু স্টার্ট হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার কি হচ্ছে দেখো, চার্টার অ্যাক্ট 1793, এবং এই আইনে আবার কিন্তু কিছু পরিবর্তন হলো। তো সেই পরিবর্তনগুলো কি হলো, তো সেটা এবার আমরা দেখব। তো 1793-তে লর্ড কর্নওয়ালিস রিজাইন করলেন এবং গভর্নর জেনারেল হিসাবে অ্যাপয়েন্টেড হলেন হচ্ছে জন সো। তো কি হলো পরিবর্তন, সেগুলো আমরা একটুখানি দেখে নিই। তো ফার্স্ট যে ফিচার্সটা নাম্বার 1, দেখো কি বলছে, ইট এক্সটেন্ডেড দ্য ওভাররিডিং পাওয়ার গিভেন টু লর্ড কর্নওয়ালিস ওভার হিজ কাউন্সিল। ঠিক আছে, তার মানে দেখো ওই যে 1786-এর অ্যাক্টে গভর্নর জেনারেলকে যে ক্ষমতা দেওয়া হলো যে কাউন্সিলের মেজরিটি ডিসিশন তিনি ইগনোর করতে পারবেন স্পেশাল কেসে, ঠিক আছে, তো সেটা কিন্তু রেখে দেওয়া হলো, যে বলা হলো যে গভর্নর জেনারেল কি করতে পারবেন, স্পেশাল কেসে কি করতে পারবেন, মেজরিটি ডিসিশন কাউন্সিলের তিনি ইগনোর করতে পারবেন। ওকে, আর বলা হলো টু অল ফিউচার গভর্নর জেনারেলস অ্যান্ড গভর্নর অফ প্রেসিডেন্সিস, এবং এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা কিন্তু ভবিষ্যতে যারা গভর্নর জেনারেল যারা আসবেন এবং প্রেসিডেন্সির যারা গভর্নর হবেন, মানে বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সির যারা গভর্নর হবেন, তারাও কিন্তু নিজ নিজ কাউন্সিলের কি করতে পারবেন, মেজরিটি ডিসিশন কিছু ক্ষেত্রে স্পেশাল কেসে হচ্ছে ইগনোর করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই যে লর্ড কর্নওয়ালিসের যেটা দাবি ছিল যে গভর্নর জেনারেল যে পোস্ট তিনি সেটা অ্যাকসেপ্ট করবেন, কিন্তু তাকে ক্ষমতা দিতে হবে যে কাউন্সিলের মেজরিটি ডিসিশন ইগনোর করার স্পেশাল কিছু কেসে। তো চার্টার অ্যাক্ট 1793-তে কিন্তু গভর্নর জেনারেলের হাতে কিন্তু এই ক্ষমতাটা কেড়ে নেওয়া হলো না, বরঞ্চ বলা হলো যে ফিউচারে গভর্নর জেনারেল যারা আসবেন এবং প্রেসিডেন্সির যারা গভর্নর হবেন
তাদেরও হাতে এই ক্ষমতাটা থাকবে যে তারাও স্পেশাল কেসে কি করতে পারবেন, কিছু স্পেশাল কেসে কাউন্সিলের মেজরিটি ডিসিশন হচ্ছে ইগনোর করতে পারবেন। ওকে, নাম্বার টু যেটা বলা হচ্ছে, ইট গেভ দ্য গভর্নর জেনারেল মোর পাওয়ার অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট অফ দ্য সাবঅর্ডিনেট প্রেসিডেন্সিস বোম্বে অ্যান্ড মাদ্রাস। তো 1773 রেগুলেটিং অ্যাক্ট, যেখানে আমি তোমাদেরকে বলেইছিলাম যে অন্য যে দুটো প্রেসিডেন্সির গভর্নর, মানে বোম্বে প্রেসিডেন্সির গভর্নর এবং মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নর, যাদেরকে কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হচ্ছে সাবঅর্ডিনেট করা হলো। এবং আমি এটাকে কি বলছিলাম, এটাকে আমি বলছিলাম সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রার। তো এই চার্টার অ্যাক্ট 1793-তে বলা হচ্ছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি করা হলো, আরও বেশি ক্ষমতা দেওয়া হলো এবং অন্য দুটো প্রেসিডেন্সির গভর্নরকে কি করা হচ্ছে বলো, তার সাবঅর্ডিনেট করা হচ্ছে। তো এটা তো 1773-তে তো করাই হয়েছিল, কিন্তু 1793 চার্টার অ্যাক্টে কি করা হচ্ছে, এই ক্ষমতাটা আরও বৃদ্ধি করা হচ্ছে। মানে ধরে নাও যে যে বিষয়গুলো দেখা যাচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কি বলো বাইরে ছিল, সেই বিষয়গুলোকেও দেখা যাচ্ছে কি করা হলো বলো, অন্য দুটো প্রেসিডেন্সির ক্ষেত্রে তার অধিকারে, তার নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এই বিষয়টা তো 1773-তেই স্টার্ট হয়েছিল, যেখানে দুটো প্রেসিডেন্সির গভর্নরকে কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলে সাবঅর্ডিনেট করা হলো। তো এই আইনে কি করা হচ্ছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে আরো বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে অন্য দুটো প্রেসিডেন্সিকে কি বলো কন্ট্রোল করার ক্ষেত্রে। ক্লিয়ার? নাম্বার থ্রি কি বলছে, ইট এক্সটেন্ডেড দ্য ট্রেড মোনোপলি অফ দ্য কোম্পানি ইন ইন্ডিয়া ফর অ্যানাদার পিরিয়ড অফ 20 ইয়ার্স। ঠিক আছে, তাহলে কোম্পানির ভারতবর্ষে ব্যবসার যে অধিকার, ঠিক আছে, মোনোপলি কোম্পানি, সেটাকে আরো কি করা হলো, 20 বছরের জন্য এক্সটেন্ড করে দেওয়া হলো। ঠিক আছে, 20 বছরের জন্য কি করা হলো, এটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো। নাম্বার ফোর কি বলছে, নাম্বার ফোর বলছে, ইট প্রোভাইডেড দ্যাট commander and chief was not be a member of the governor general council unless he was so appointed। ঠিক আছে, তো বলা হলো, দেখো ওইখানে যে লর্ড কর্নওয়ালিসের যেটা দাবি ছিল যে ওনাকে কমান্ডার অ্যান্ড চিফ হিসাবে হচ্ছে অ্যাপয়েন্টেড করতে হবে। ঠিক আছে, আর বুঝতেই পারছো যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল একই ব্যক্তি যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং কমান্ডার অ্যান্ড চিফ, তার মানে অবশ্যই আমরা বলতেই পারি যে কমান্ডার অ্যান্ড চিফ অলসো হচ্ছে কি বলো, যে গভর্নর জেনারেল কাউন্সিলের হচ্ছে মেম্বার। ঠিক আছে, তো এই অ্যাক্টে বলা হচ্ছে, এই যে চার্টার অ্যাক্ট 1793-তে বলা হচ্ছে যে কমান্ডার অ্যান্ড চিফ কি হবে না, গভর্নর জেনারেল কাউন্সিলের মেম্বার হবে না। ঠিক আছে, হ্যাঁ, যদি তাকে মেম্বার করা হয় আলাদা কথা, যদি তাকে মেম্বার করা না হয় তো তিনি গভর্নর জেনারেল কাউন্সিলের মেম্বার হবেন না। মানে ওই যে আমরা বলি না যে এক্স অফিসিও, যেরকম আমরা পড়ি আর্টিকেল 64, যেখানে বলা রয়েছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। মানে কি, ভারতের যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন। তো এরকম নয় যে কমান্ডার অ্যান্ড চিফ এক্স অফিসিও মেম্বার অফ গভর্নর জেনারেল ইন কাউন্সিল, যদি তাকে অ্যাপয়েন্ট করা হয় তবেই তিনি কি হতে পারেন, গভর্নর জেনারেল কাউন্সিলের মেম্বার হতে পারবেন। যদি অ্যাপয়েন্ট না করা হয় তাহলে তিনি গভর্নর জেনারেল কাউন্সিলের মেম্বার হবেন না। তাহলে এই বিষয়টা থাকলো না যে যিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল তিনিই কি বলো কমান্ডার অ্যান্ড চিফ, যে পোস্টটা, যে অথরিটিটা এনজয় করতে হচ্ছে কি বলো লর্ড কর্নওয়ালিস। কারণ ওনার তো দাবি ছিল এটাই যে ওনাকে যদি তোমার কমান্ডার অ্যান্ড চিফ করা হয় তবেই তিনি ভারতবর্ষের গভর্নর জেনারেলের কি করবে, দায়িত্ব নেবেন, এবং সেটা মান্যতা দেওয়া হয়েছিল। তার জন্য কি করা হলো 1786 অ্যাক্ট। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে কমান্ডার অ্যান্ড চিফ কি হবেন না, গভর্নর জেনারেল কাউন্সিলের মেম্বার হবেন না যদি না তাকে অ্যাপয়েন্ট করা হয়। ঠিক আছে, আর নাম্বার 5 কি বলছে, it laid down that the members of the board of control and their staff were henceforth to be paid out of the Indian revenue। ঠিক আছে, তাহলে বোর্ড অফ কন্ট্রোল ম্যানেজ করার জন্য যে খরচ, ঠিক আছে, সেই খরচটা দেওয়া হবে হচ্ছে কি বলো ইন্ডিয়ান রেভিনিউ থেকে। তাহলে ভারতের যে রাজস্ব, সেই রাজস্ব থেকে কি করা হবে, বোর্ড অফ কন্ট্রোলের হচ্ছে মেম্বারদের হচ্ছে তোমার কি বলতে পারো মানে স্যালারি,
তাদের অ্যালাউন্স, এই সমস্ত খরচ দেওয়া হবে। মানে হচ্ছে কি, ব্রিটিশ গভর্নমেন্টের যে ফান্ড, সেই ফান্ড থেকে কি করা হবে না, বোর্ড অফ কন্ট্রোল তোমার মেনটেন হবে না। তাহলে বোর্ড অফ কন্ট্রোল মেনটেন হবে ইন্ডিয়ান রেভিনিউ থেকে, ঠিক আছে। তাহলে ভারতীয় রাজস্ব থেকে কি করা হবে, বোর্ড অফ কন্ট্রোলটাকে তোমার মেনটেন করা হবে, ঠিক আছে। তাহলে 1793 চার্টার অ্যাক্টে আমরা এই গুরুত্বপূর্ণ আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আরেকবার আমি তোমাদের সাথে একটুখানি রিভিশনস আমি দিয়ে নেব। সেই রিভিশনের প্রথমটাই হচ্ছে কি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, ঠিক আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বোর্ড অফ কন্ট্রোল কি করা হচ্ছে, ক্রিয়েটেড করা হচ্ছে, এবং বোর্ড অফ কন্ট্রোলকে তোমার ক্ষমতা দেওয়া হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাফেয়ার্সে, যেখানে বোর্ড অফ কন্ট্রোলের ডিরেকশনে হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর কি হবে, পরিচালিত হবে। পলিটিক্যাল অ্যাফেয়ার্স মানে কি, সিভিল, রেভিনিউ এবং মিলিটারি অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি বোর্ড অফ কন্ট্রোলের কি বলো, ক্রিয়েশনস। এবং এই যে 1784-এ যে সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটা কি করা হলো, ইনকর্পোরেটেড করা হলো, সেটা কন্টিনিউ হলো কতদিন, 1858 অবধি, ওকে। এরপরে আমরা যেটা আলোচনা করলাম সেটা অ্যাক্ট অফ 1786। 1786-এ ভারতের গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে অ্যাপয়েন্টেড হচ্ছে লর্ড কর্নওয়ালিস। কিন্তু তিনি দুটো দাবি করলেন, সেই দুটো দাবি যদি তার মেনে নেওয়া হয় তবেই তিনি এই পোস্ট নিতে রাজি। তার মধ্যে প্রথম ছিল যে তাকে এই ক্ষমতা দিতে হবে যে স্পেশাল কিছু কেসে তিনি এক্সিকিউটিভ কাউন্সিলের মেজরিটি ডিসিশনস তিনি ইগনোর করতে পারবেন। স্পেশাল কেস মানে পিস, ডিফেন্স, এইসব ক্ষেত্রে। এবং তাকে কি করতে হবে, কমান্ডার অ্যান্ড চিফ হচ্ছে তাকে অ্যাপয়েন্ট করতে হবে। তো তার এই দুটো দাবি কিন্তু কি করা হয়েছিল বলো, মেনে নেওয়া হয়েছিল। তার জন্য কি করা হলো, অ্যাক্ট অফ 1786, যে অ্যাক্টে তার এই দুটো দাবিকে কি করা হলো, মেনে নেওয়া হলো। এরপরে আমরা কি দেখলাম, চার্টার অ্যাক্ট 1793, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মির সাথে কিছু সমস্যার কারণে, সামরিক কিছু সমস্যার কারণে 1793-তে লর্ড কর্নওয়ালিসকে কি করতে হয়েছিল, রিজাইন করতে হয়েছিল। এবং নতুন গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে অ্যাপয়েন্টেড হলেন জন সোর। এবং ওই সময়তেই কি হলো, চার্টার অ্যাক্ট 1793। এই আইনে আমরা কি দেখতে পেলাম, যে এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হাতে যে ক্ষমতাটা দেওয়া হয়েছিল, যে তিনি কি করতে পারেন, কাউন্সিলের মেজরিটি ডিসিশনসকে ইগনোর করতে পারেন, সেটা কিন্তু কি করা হলো বলো, সেটা তোমার কন্টিনিউ রাখা হলো। এবং বলা হলো ফিউচারে যারা গভর্নর জেনারেল হবেন এবং প্রেসিডেন্সির যারা গভর্নর জেনারেল, ঠিক আছে, তারাও কি করতে পারবে, নিজ নিজ তোমার কাউন্সিলের মেজরিটি ডিসিশনের ইগনোর করতে পারবেন স্পেশাল কেসে। এখানে বলা হলো যে তোমার গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে আরও বেশি কি করা হলো, ক্ষমতা দেওয়া হলো অন্য দুটো প্রেসিডেন্সির ক্ষেত্রে। যেখানে এরকমই বলা হলো যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল যখন এই দুটো প্রেসিডেন্সি যখন ভিজিট করবে, মানে ধরো গভর্নর জেনারেল অফ বেঙ্গল ভিজিট করছে বোম্বে, ভিজিট করছে কি বোম্বে, তাহলে সেই ক্ষেত্রে তিনি যখন বোম্বেতে আছেন তখন কিন্তু সেই ক্ষেত্রে বোম্বের যিনি প্রেসিডেন্সির গভর্নর তিনি কিন্তু কি হবেন না বলো, প্রধান হবেন না। তখন কিন্তু ওইখানে প্রধান হিসাবে বিবেচিত হবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। তো এরকমই কি করা হচ্ছে, তাকে ক্ষমতা দেওয়া হচ্ছে যে তিনি যখন কোনো একটা প্রেসিডেন্সি যখন ভিজিট করবেন, তিনি ধরো বোম্বে প্রেসিডেন্সিতে রয়েছেন বা তিনি মাদ্রাজ প্রেসিডেন্সিতে রয়েছেন, তখন কিন্তু তিনি কি হবেন, কনসিডার হবেন ওই প্রেসিডেন্সির কি বলো, হেড হিসাবে। হ্যাঁ, উনি যখন থাকবেন না তখন প্রেসিডেন্সির হেড হিসাবে কনসিডার হবে ওই প্রেসিডেন্সির যারা কি বলো, গভর্নর। কিন্তু গভর্নর জেনারেল অফ বেঙ্গল যখন কোনো প্রেসিডেন্সি যখন ভিজিট করবেন, যখন কোনো প্রেসিডেন্সিতে যখন তিনি থাকবেন, তখন কিন্তু তিনি ওই প্রেসিডেন্সির কি বলো, হেড হিসাবে হচ্ছে বিবেচিত হবেন, ঠিক আছে। তো এরকম ভাবে বলতে পারো গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি করা হচ্ছে বলো, পাওয়ারফুল করা হচ্ছে, ওকে। নাম্বার 3 আমরা দেখতে পেলাম যে কোম্পানির যে মনোপলি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটাকে আরো 20 বছরের জন্য এক্সটেন্ড করা হলো। এখানে বলা হলো নাম্বার 4-এ যে কমান্ডার অ্যান্ড চিফ কি হবেন না, গভর্নর জেনারেল কাউন্সিলের মেম্বার হবেন না। হ্যাঁ, যদি তাকে অ্যাপয়েন্ট করা হয় তাহলে তিনি হতে পারেন, ওকে। যদি তাকে অ্যাপয়েন্ট না করা হয় তো তিনি পদাধিকার বলে, মানে কমান্ডার অ্যান্ড চিফ হওয়ার কারণে তিনি এক্সিকিউটিভ কাউন্সিলের বা গভর্নর জেনারেল কাউন্সিলের হচ্ছে তিনি সদস্য হবেন না, পদাধিকার বলে। আর বলা হলো নাম্বার 5 যে বোর্ড অফ কন্ট্রোল মেনটেন করার যে খরচ, সেই খরচটা দেওয়া হবে ইন্ডিয়ান
রেভিনিউ থেকে। ঠিক আছে, তো আমরা আলোচনা করলাম চার্টার অ্যাক্ট 1793 অবধি। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833 এবং চার্টার অ্যাক্ট 1853। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833 এবং চার্টার অ্যাক্ট 1853। ঠিক আছে, তো আমি আবারও বলছি প্রত্যেকটা ভিডিও ফলো করো, প্রত্যেকটা ভিডিও ফলো করো। ঠিক আছে, তো যারা প্রথম এই ভিডিওটা দেখছো অবশ্যই বলবো প্রথম যে ক্লাসটা আমি নিয়েছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কোম্পানি রুল পার্ট 1 সেটা অবশ্যই দেখো, না হলে কিন্তু অসুবিধা হবে। তো প্রত্যেকটা ভিডিও দেখো, সিকোয়েন্স অনুযায়ী দেখো। আর আবারও বলছি আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রিপশন নাও। তো আমার প্রোফাইল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমার প্রোফাইলে যেতে পারো, সেখানে দেখতে পারো আমার আনএকাডেমির যে ক্লাসগুলো স্পেশাল এবং প্লাস। কিন্তু প্লাস ক্লাস দেখার জন্য তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশনের প্রসিডিওরও হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করলেও সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবে। আর এই যে চ্যানেলটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে WBPSC GS 101, যেখানে পলিটি এবং হিস্ট্রি নিয়ে আমরা এডুকেটাররা তোমাদের সাথে আলোচনা করছি। তাই প্রত্যেকটা এডুকেটার যে ভিডিও এখানে তোমাদের জন্য তৈরি করছেন প্রত্যেকটা ভিডিও দেখো এবং তোমাদের যা ডাউট সেটা তোমরা কমেন্টে করো, আমরা প্রত্যেকটার উত্তর আমরা দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনএকাডেমি ক্লাস ফলো করো, আর এই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।